হ্যালো জান পাখিরা, শুরু করছি একটা নতুন গল্প। যাত্রাপথ পর্ব সংখ্যা 1। চিরের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা আম গাছের ডালটা মটমট শব্দে ভেঙে পড়ল টিনের চালে। নির্জন নিশীথে এই একটা শব্দই চারদিকে সৃষ্টি করল ভুতুড়ে পরিবেশ। সেই শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল পৌর চৌকিদার জিন্নত আলীর। জানালার কপাট খুলে তিনি আশেপাশে তাকালেন। প্রচণ্ড গরমে চারদিকে বেহাল অবস্থা, কোথাও সামান্য বাতাসটুকু বইছে না। তখনই লাফানোর আওয়াজ হলো। মচমচে শুকনো পাতাগুলো ঝনঝন করে বেজে উঠল। অজানা শঙ্কায় বৃদ্ধর বুক কাঁপল বোধ হয়। দেওয়ালে হেলান দেওয়া কোচটা হাতে তুলে নিয়ে শব্দহীন পায়ে হেঁটে কাঠের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। গ্রামে এখনো বিদ্যুৎ তেমনভাবে আসেনি। হাতে গোনা কয়েকটা বাড়িতে আছে হয়তো, তার মধ্যে মাস্টার বাড়ি অন্যতম। তবে এই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। চাঁদের সফেদ আলোয় আধার কিছুটা কমেছে যেন। সেই আলোতে হঠাৎ দৃষ্টিগোচর হলো চাদরে মোড়া এক ছায়া মানব। গত বছর শুরু হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতার পর থেকে গ্রামে ডাকাতের উৎপাত বেড়েছে। ওর বাড়িতে লুটপাট হচ্ছে, জখম হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। এই তো কয়েকদিন আগে মধ্যপাড়ায় দেলোয়ারের বাড়ি শীত কেটে ঘরে ঢুকে পড়েছিল তারা। বেড়াতে আসা মেয়ে জামাইয়ের পিঠে কোপ বসিয়ে সোনা গহনা নিয়ে শেষ মুহূর্তে পালিয়ে বেঁচেছে। ছায়ামানবকে দেখে সেই আশঙ্কাই করলেন বৃদ্ধ। কোচটা নিয়ে তেড়ে যেতে যেতে গলা ফাটিয়ে চিৎকার করলেন, ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে, কে কোথায় আসোস, বাড়িতে ডাকাত পড়েছে। ছায়ামানব চমকে পেছন ফিরে তাকালো। ততক্ষণে বৃদ্ধ চলে এসেছে তার নিকট। কিছু বুঝে ওঠার পূর্বেই হাতে বসিয়ে দিয়েছে ধারালো কোচ। চাপা ব্যথতুর চিৎকার ভেসে এলো। বৃদ্ধকে ঠেলে মাটিতে ফেলে দিয়ে ক্ষতস্থান চেপে ধরে পালানোর সহজ পথ খুঁজতে লাগলো। রজনী মধ্যভাগ। কারো চিৎকারে মুখরিত হয়ে উঠল চারিপাশ। ধানের কাজ শেষ করে সবে ঘুমিয়েছিল মাস্টার বাড়ির সদস্যরা। চৌকিদারের হাঁক ডাকে কাঁচা ঘুমটা ভেঙে গেল সকলের। বাড়ির পুরুষেরা সজাগ হয়ে যে যা পারল তাই অস্ত্র হিসেবে তুলে নিল হাতে। জিন্নত আলী তার দুর্বল বয়স্ক শরীর নিয়ে আর উঠে দাঁড়াতে পারলেন না। মাটিতে বসে এক নাগারে করে গেলেন চিৎকার। ডাকাত ধরে যেন আজ নিস্তার মিলবে তার। অন্ধকার বিলীন হয়ে আলো জ্বলে উঠল বাড়ি জুড়ে। বিদ্যুৎ চলে এসেছে, তাও সঠিক সময়ে। সদর দরজা খুলে চারদিক ঘেরাও করে ফেলল পুরুষেরা। পালানোর আর কোনো পথ নেই। কালো চাদরে মোড়া বিশালদেহী লোকটি ফের প্রাচীর টপকে দৌড়ানোর জন্য স্থির হতেই পেছন থেকে কেউ দুহাত প্রসারিত করে তাকে শক্ত করে চেপে ধরল। চিৎকার করে বলে উঠল, পাইছি আব্বা, পাইছি, মাতারির পোলারে পাইছি। সবাই দৌড়ে এলো সেখানে। আকবর মিয়া নিজের শখের এয়ারগানটা লোকটার দিকে তাক করে দাঁড়িয়ে ধমকালেন, শালার ঘরের শালা, আমার বাড়িতে ডাকাতি করতে আইসোস? কত বড় সাহস! এই সুজন, এর আগে গাছের লগে শক্ত কইরা বান্ধা ফেল। ওই মাসুম, মুখ খোলোর, চাঁদ মুখখানা দেখি। দাদার আদেশে কালো চাদরটা টেনে মুখ থেকে সরিয়ে দিল মাসুম। ঢেকে রাখা মুখমণ্ডল উন্মুক্ত হতে আরও এক দফা চমকে উঠল সকলে। কাশেম আলী বিস্ময় ভরা কণ্ঠে বললেন, শাহগো পোলা না এইডা? এয়ারগান নামিয়ে ভালো করে মুখের দিকে তাকালেন আকবর মিয়া। ভ্রু দুখানা কুঁচকে নিলেন। ধমক দিয়ে বললেন, এই তুই পারভেজ না? শেষমেশ শাহ বংশের পোলা দিয়া রাত বিরাইতে ডাকাতি শুরু করছে। পারভেজের চোখ মুখে লজ্জা আর ভয়। ফর্সা মুখখানা দরদর করে ঘামছে। দুদিকে মাথা নাড়িয়ে আকুল কণ্ঠে বলল, আমি ডাকাত না, ডাকাতি করতে আসি নাই। বিশ্বাস করেন দাদা, একটু ভুল বোঝাবুঝি হইছে। চৌকিদার জিন্নত আলী চেঁচিয়ে উঠলেন, মিছা কথা কইলে মুখ ভাঙ্গা দিমু। আম গাছ বাইয়া ভিতরে আইসোস কেন তাইলে? আমি নিজ চোখ দেখছি তুই এই বাড়ির ভিতরে যাওয়ার পায়তারা করতাছিলি। আমার আওয়াজ হুইন না দৌড় মারছোস। প্রত্যুত্তরে কিছু বলতে পারলেন না পারভেজ। অজানা ভয়ে ভীত হলো মন। রুহুলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সুজন এগিয়ে এসে জলপাই গাছটার সাথে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলল ছেলেটাকে। আর কিছু মুহূর্ত পর ফজরের আজান হবে। এরপর সকাল হতে আর বেশি দেরি নাই। কাশেম আলী পিতার উদ্দেশ্যে কঠিন গলায় বললেন, অনেক লাফাইছিল শাহ বংশরা, এবার তাকে সব জারিজুটি কেমনে 10 গ্রামের মাঝে খালাস কইরা দেই তা আমনি শুধু চায়া চায়া দেখেন আব্বা। সকালটা একবার হইতে দেন। বাড়ির নারীরা ঘরের বাইরে বের হওয়ার সাহস পেল না। বারান্দার ভেতর থেকে উকি ঝুঁকি মেরে বাইরের ঘটনামান দৃশ্য যতটুকু পারল দেখল। তাদের মধ্য থেকে এক কিশোরীর চোখ যেন ঘোলাটে হয়ে উঠল। বুকের ওড়নাটা শক্ত করে চেপে ধরে ছুটে গিয়ে খিল আটকালো ঘরের দরজায়।
গ্রামের খ্যাতিমান পরিবারগুলোর মধ্যে মাস্টার বাড়ি সুপরিচিত। একতলা বাড়িটি আধ খাওয়া চাঁদের মতো গোলাকার। পারভেজ শাহকে সেই একতলা বিশিষ্ট ইটের পাকা বাড়িটির সামনে জলপাই গাছটিতে বেঁধে রাখা হলো। বসানো হলো তার সামনে পাহারা। এখন সকাল হওয়ার শুধু অপেক্ষা। গ্রীষ্মের ভোর আসে খুব দ্রুত, ভ্যাপসা গরমে পাখিরাও জেগে ওঠে খুব দ্রুত। গলায় সুর তুলে ডানা ঝাপটে উড়তে উড়তে ধরনীর মানুষদের জাগিয়ে তোলে দায়িত্ব সহকারে। সকাল 9টার দিকে মাসুম আর রুহুল দুই ভাই মিলে পারভেজকে নিয়ে গেল পূর্বপাড়ার বটতলায়। গ্রামে ঘটিত যে কোনো সালিশ পূর্বপুরুষের আমল থেকেই এইখানেই হয়ে আসছে। সেই নিয়ম এখনো অব্যাহত, কখনো খণ্ডন করেনি কেউ। ঘটনাটা চারদিকে ছড়াতে বেশি একটা সময় লাগলো না। শাহবাড়িতে খবরটা পৌঁছাতেই লাঠি নিয়ে ছুটে এলো জোয়ান মর্দরা। বাড়ির ছেলেকে এভাবে বাঁধা অবস্থাতে দেখতে রাগে ক্ষোভে জ্বলে উঠল পারভেজের চাচাতো ভাইয়েরা। মাস্টার বাড়ির সমস্ত ছেলেরাও চলে এলো বাপ চাচাদের ঢাল হয়ে। শুরু হলো বড়সড় ঝগড়া। গ্রামের মানুষদের কারণে হাতাহাতি আর শেষমেশ হলো না। সাল 1996, চৈত্রের শেষ দুপুর। সোনা ঝরা রোদের আলোয় পাকা ধানের শীষগুলো যেন সোনালি রেশম চাদরে মোড়ানো। বনখড়িয়া গ্রামের পশ্চিম পাড়ায় কপালে ও কোমরে গামছা বেঁধে কাস্তে হাতে ধান কাটতে ব্যস্ত মজুরের দল। ক্লান্ত দুপুরে হালকা বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা ধানের সোদা গন্ধ। সেই গন্ধ সরাসরি নাসার রন্ধ্রে প্রবেশ করে ভুলিয়ে দেয় মন খারাপের তত্ত্ব। ধান কাটার ছন্দে গোছার মর্মর শব্দ পেরিয়ে হঠাৎ দল থেকে উঁচু স্বরে ভেসে আসে গান। আঙিনায় বসিয়ারে পাখি খায়রে পাকা ধান, আজও তো আইলো না আমার বন্ধু সোনার চান। আমার মন ভালা না, ও কিছু ভালো লাগে না। মাঠের নীরবতা ভেঙে বাকিরাও সেই কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সুর তোলে। গানের ফাঁকে কাস্তে থামিয়ে মুছে নেয় কপালে লেপ্টে থাকা ঘাম। কেউ বা উত্তপ্ত আকাশ পানে তাকিয়ে দেখে উড়তে থাকা ক্ষুধার্ত চিলের ডানা ঝাপটানো। মাটির উঁচু ঢিবিতে ঘাসের উপর পা ছড়িয়ে বসে থাকা তরুণ উঠে দাঁড়ায়। পরনের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঁচু করে কোমরে গিঁট বেঁধে আরেকটি কাস্তে হাতে নেমে পড়ে বাকিদের সাথে ধান কাটতে। রোদে পোড়া শক্তপোক্ত দেহে খেটে খাওয়ার লক্ষণ সুস্পষ্ট। বাকিদের সাথে আউশ করে সেও গলায় সুর তুলে গান ধরে। তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। গাইতে গাইতে হাতটাও বোধ হয় কেটে গেল খানিকটা। ক্ষতস্থান থেকে বেরিয়ে এলো তাজা রক্ত, অথচ সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। সবার সঙ্গে তাল মিলিয়ে আনন্দে মেতে উঠেছে সে। নাজির ভাইজান, নাজির ভাইজান, হাঁক ছেড়ে ডাকতে ডাকতে দৌড়ে এলো মিল্টন। হাত আর গান দুটোই থেমে গেল নাজির শাহুর। পেছন ফিরে ব্যঙ্গ করে জিজ্ঞেস করলো, সারাদিন কই ছিলি গোলামের পুত? মিল্টন দাঁত দিয়ে জিভ কেটে মাথায় হাত রাখলো। হাঁপাতে হাঁপাতে বলল, বিশাল সর্বনাশ হইয়া গেছে ভাইজান, পারভেজ ধরা খাইছে। কেমনে খাইছে? চুরি করতে গেছিল নাকি? নির্লিপ্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো। মাস্টার বাড়িতে মাঝরাইতে ধরা খাইছে। বেন্না বেলাতে তারে বট গাছের লগে বাঁধা রাখছে, অপবাদ দিছে ডাকাতির। জটিল বিষয়। পুনরায় সে মনোযোগ দিল ধান কাটায়। মিল্টন আর কিছু বলার সাহস পেল না। উসখুস করতে করতে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। বেশ কিছুক্ষণ পর দু হাতে বিশাল বড় বড় দুটো ডেকচি নিয়ে হাজির হলো কলিমের মা। ঘাসের উপর গামছা বিছিয়ে তার উপর ডেস্কি দুটো রেখে একে একে বের করলেন খাবারগুলো। তার পেছনে জগ হাতে দাঁড়িয়ে আছে কলিম। হাঁক ছেড়ে সে ডাকলো, খাইতে আয়ে নামনেরা। কাজ করতে করতে সকলে ক্লান্ত এবং ভীষণ ক্ষুধার্ত। খাওয়ার জন্য ডাক পড়তেই কাজ থামিয়ে নিচু জমি থেকে উপরে উঠে এলো সকলে। কপাল ও কোমর থেকে গামছা খুলে মাটিতে বিছিয়ে হাত মুখ ধুয়ে বসে পড়ল খেতে। নাজির শাহ তাদের সাথেই বসে এলো সেখানে। ভ্রু কুঁচকে বলল, কলা পাতা লইয়া আইতো বল্টু। আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে ও পাশের আইল ধরে দৌড় দিল মিল্টন। কলিমের মা হেরে গলায় বললেন, এনে খাবি নাকি? বড় ভাবি তো তোরে বাড়ির চাইতে কইছে। ক্ষুধা লাগছে, আগে খাইয়া লই। কারো কথা শোনার নয় নাজির শাহ সরিষার বাগার দিয়ে রান্না করা লাউ, সজনে ডাঁটার ডাল, আলু ভাজি দিয়ে কাঁচামরিচ চিবোতে চিবোতে এক গামলা ভাত কলা পাতায় নিয়ে খেয়ে তৃপ্তির ঠেকুর তুলে উঠে দাঁড়ালো সে। আমি না আসা পর্যন্ত লতিফরে এনে আইয়া বইয়া থাকতে কলিমের উদ্দেশ্যে কথাটা বলে মিল্টনকে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল সে।
বাড়ির পেছনে বিশাল খলায় বাকি মজুরেরা আটি থেকে ধান ছাড়ানোর কাজে ব্যস্ত। গৃহস্থ নারীরা গোসল সেরে নামাজ পড়ে বাড়ির খোলা বারান্দায় খেজুর পাতায় তৈরি মাদুরে খেতে বসেছে। নাজিরকে দেখে মুখে খাবার গিলে বিচলিত কণ্ঠে বড় চাচি ফরিদা বলে উঠলেন, এখন তোর বাড়িত ফেরার সময় হইছে। পূব পাড়ার বটতলায় পারভেজরে লইয়া কি এর জানি বিচার বইতাছে। তোর ছোট চাচা আর ভাইয়েরা সেইখানেই গেছে। যাওয়ার আগে কইয়া গেছে তরেও যাতে পাঠাইয়া দেই। গোসলটা কইরা লই, শরীর চুলকায়। এবারও তার গা ছাড়া উত্তর। ছোট চাচি মর্জিনা চোখ মুখ কুচকে বিড়বিড় করলেন, একেবারে ঘাওড়া হইছে, কেউর কোনো কথা শুনে না, যা ইচ্ছা কইরা বেড়ায়। ভাইটাও হইছে হের মতোই, মায় তো চইল্লা গিয়েই বাঁচছে। নাজির শাহর কান পর্যন্ত সে কথা পৌঁছেছে কিনা ঠিক বোঝা গেল না। গুনগুন করতে করতে গামছা নিয়ে সে চলল কলপার। বনখড়িয়া গ্রামের সব সালিশ পূব পাড়ার বটতলাতেই বসে। পারিবারিক কলহ বা কম গুরুত্বপূর্ণ কিছু হলে সালিশের রায় দেয় মেম্বার হেলাল এবং মাতব্বর আফাস উদ্দিন। আর বেশি গুরুত্বপূর্ণ কিছু হইলে আসেন চেয়ারম্যান আতাউর রহমান। তবে আজকের ঘটনা মাস্টার এবং শাহ বাড়ির মধ্যকার হওয়ায় চেয়ারম্যান সাহেবকেই খবর দেওয়া হয়েছে। গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনি এসে পৌঁছাতে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে দুপুর 2:30টার এদিক ওদিক। ততক্ষণে গ্রামের মানুষেরা সেখানে ভিড় জমিয়েছে তামাশা দেখার জন্য। আতাউর রহমান এসে কেদারায় আরাম করে বসলেন। তার আপ্যায়নে গ্রামের চটকদার মতিন গাছ থেকে আগেই পেরে রাখা ডাবটা কেটে ধরিয়ে দিলেন হাতে। তখনই বড় পুত্র সামিউলকে নিয়ে হন্তদন্ত হয়ে হাজির হলেন আমিরুল শাহ। এসে সর্বপ্রথম নজর গেল গাছে বেঁধে রাখা পুত্রের দিকে। তাগড়া জোয়ান ছেলেটা ঝিমুচ্ছে, ক্ষত স্থানে বাঁধা গামছার উপর দিয়ে শুকিয়ে আছে তাজা রক্ত। সে সব যেন সহ্য করতে পারলেন না তিনি। দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠলেন, কার এত বড় সাহস? কে আমার পোলারে বাইন্ধা রাখছে এমনি? যে একটু গ্রামের বাইরে গেছি সেই সাহস বাইরে গেছে? চেয়ারম্যান লাফিয়ে উঠলেন। শাহ বংশের মানুষদের এখানকার চেয়ারম্যান মেম্বাররা বেশ মান্য করে চলে, তিনিও তার ব্যতিক্রম নয়। তার বাবা যখন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তখন আমিরুল শাহর সঙ্গে বেশ খাতির ছিল। চেয়ারম্যান হতেও নাকি অনেক সাহায্য করেছিলেন এই লোক। তিনি অবশ্য কিছুটা সাহায্য পেয়েছিলেন। তাই মন রাখতে ভ্রু কুঁচকে বললেন, সত্যি তো, এমন সুন্দর পোলাডারে বাইন্ধা রাখছে কেন? এই মকবুল, দড়ি খুইলা দে। আদেশটা মকবুলকে দিলেও সে যাওয়ার পূর্বে দ্রুত গিয়ে দড়ি খুলে দিল সামিউল। কাশেম আলী কর্কশ কণ্ঠে বললেন, রাত বিরাইতে পোলায় ডাকাতি করতে গিয়া ধরা খায় আর বাপে বুক উঁচা কইরা বিচার সবাই আহে। এরেই কয় চোরের মায়ের, না চোরের বাপের বড় গলা। বাবার কথায় হেসে উঠল মাসুম আর তালেব। রুহুল সায় দিয়ে মাথা নাড়িয়ে বলল, হ্যাগো তাইকে সরম আশা কইরা লাভ আছে চাচা, তাড়াতাড়ি বিচার শুরু করতে কও, মেলা কাম পইরা আছে। আকবর মিয়া চেয়ারম্যানের সোজাসুজি একটি কেদারায় গম্ভীর হয়ে বসে আছেন। আশেপাশে চলমান কথায় টু শব্দটি করছেন না। বৃদ্ধর পিতা এই গ্রামের প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল, যা ইউনিয়নের মধ্যে একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকেই সবাই তাদের বাড়িটিকে মাস্টার বাড়ি হিসেবেই চেনে, জানে এবং মান্য করে। তিনি এবার মুখ খুলে চেয়ারম্যানের উদ্দেশ্যে বললেন, বিচার শুরু করো আতাউর। প্রমাণ হিসেবে জিন্নত ভাই আছে, সে সচক্ষে সব দেখছে। এখনও তার কোচে রক্ত শুকাইয়া আছে। মিছা কথা কইয়া তো আর আমাগো লাভ নাই। আশা করি তুমি নিরপেক্ষ বিচারটাই করবা। আতাউর রহমান ঘন ঘন মাথা নাড়িয়ে আর চোখে চেয়ে দেখলেন আমিরুল শাহকে। তার পেছনে দাঁড়িয়ে রাগে গজগজ করছে নিজের বড় ছেলে আর ছোট ভাইয়ের ছেলেরা। পাশে বসা ছোট ভাই মুমিনুল শাহ। ভাইয়ের উপস্থিতিতে সে আপাতত মৌন। সালিশ বৈঠক যথাসময়ে শুরু হলো। বটগাছের পাশে ইটের দিয়ে বাঁধানো বসার স্থানটিতে কুঁজো হয়ে বসে আছে পারভেজ। কারোর দিকে মুখ তুলে তাকানোর সাহসটুকু তার নেই। মাতব্বর আফাস উদ্দিন একে একে সমস্ত ঘটনার জিন্নত আলীকে জিজ্ঞাসাবাদ করে সবার সামনে বের করে আনলেন। আতাউর রহমান এবার বড়ই বিপদে পড়ে গেলেন। কী রায় দেবেন বুঝে উঠতে পারছেন না। নিয়ম অনুযায়ী তো ছেলেটার মুখে চুনকালি মাখিয়ে পুরো গ্রাম ঘোরানো উচিত, নয়তো করা উচিত জরিমানা ধার্য করে কয়েকদিনের জন্য গ্রাম থেকে নির্বাসিত। তবে এসব করলে আবার মহা ঝামেলা। তার এত সব ভাবনার মধ্যে সেখানে এসে হাজির হলো নাজির শাহ। পরনে বাংলা প্যান্ট আর ছাপা শার্ট, যা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা। সে এসে ধপাস করে বসে পড়ল পারভেজের পাশে। দু হাতে ভর দিয়ে ধমকানোর সুরে বলল, গোলামের পুত, মাঝরাইতে শত্রু বাড়ি গেছিলি কেন? তার কথা শেষ হতে আমিরুল শাহ এক প্রকার চেঁচিয়ে উঠলেন, এই নাজির, গোলাম কেডা? কারে গোলাম কইলি তুই? আমি গোলাম? তো
তো কি মহারাজ ধীরাজ? আশ্চর্য হওয়ার ভান ধরে প্রশ্ন ছুড়ল নাজির শাহ। চোয়াল শক্ত হয়ে গেল আমরুল শাহর। একে তো নিজের ছেলে গ্রামের মধ্যে অর্ধেক মান সম্মান ডুবিয়ে দিয়েছে, ওদিকে ভাইয়ের ছেলেও বাকিটুকু ডুবিয়ে দেওয়ার পায়তারা করছে। নাজির শাহ চেয়ারম্যানের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, সালিশের রায় দিয়া দিছেন? না, অহনো দেই নাই। ভালো করছেন। এইবার আসল ঘটনা আমার কাছ থেকে শুনেন। সকলে উৎসুক হয়ে উঠল। কাশেম আলী বললেন, কি এর আসল ঘটনা? তুই আসিলি ওইখানে? তাকে বিশেষ পাত্তা দিল না নাজির শাহ, নিজের মতো করেই বলে ফেললো আসল কথা। ওইসব ডাকাতি ফাকাতি কিছু না, সবই মাইয়া মানুষের চক্কর বাবু ভাই। মাস্টার বাড়ির ৩য় প্রজন্ম নজরুল আলমের মাইয়া ফাহমিদার লগে আমাকে পারভেজের প্রেমের সম্পর্ক। ওই মাইয়া রাত বিরাইতরে ডাইকা নিয়ে গেছে। বিচার যদি করতে হয় তাহলে দুইটার এক লগে বাইন্দে পিটান, নয়তো বিয়া দিয়া দেন। বউ লয়া বাড়ির জায়গা। পোলা বইলা একা একা মান সম্মান বিসর্জন দিব কেন? উৎসুক গ্রামবাসী চমকে উঠল। শুরু হলো কানাঘোষা। শহরা কথাটা শুনেই খুশি হয়ে গেল। মুমিনুল শাহ বড় ভাইয়ের উদ্দেশ্যে ফিসফিস করে বললেন, দেখলা বড় ভাইজান, আমাকে নাজের কেমনে খেলা ঘুরাইয়া দিল দেখলা? বেড়া মানুষের চরিত্রের দাগ না হয় রাত্রে লাগলে দিনে মুইসা যায়, কিন্তু মায়া মানুষের দাগ কেমনে মুছবো? আমিরুল শাহর মুখে উত্তর দিলেন না, শুধু নিঃশব্দে হাসলেন। নজরুল আলম আপাতত এখানে উপস্থিত নেই, সকাল হতেই পারিবারিক ব্যবসার কাজে চলে গিয়েছেন। তাই ছেলে রুহুল বোনের নামে মিথ্যা অপবাদ শুনে খেপে গেল। আর একটা মিছা কথা কইলে তোর জিভ কিন্তু আমি কাইটে চিরা ফেলমু নাজির। নাজির শাহ শুরুর মতো এবার ওদের পাত্তা দিল না। শুনেও যেন শুনল না এমন এক ভাব। প্যান্ট ছেড়ে উঠে দাঁড়ালো সে। 2 হাত পেছনে রেখে চাচা আর চেয়ারম্যানের উদ্দেশ্যে বলল, আমার কথা বিশ্বাস না হইলে ফাহমিদারে ডাইকা আনেন। কিরা কাইটা কইতে কন, পারভেজের লগে ওর কোনো সম্পর্ক নাই। আমি গেলাম, ধানের বহুত কাম পইরা আছে। সালিশ শেষ কইরা পারভেজরে লইয়া সদর হাসপাতালে যাইয়েন। এক রাইতে বেচারারা কি অবস্থা করছে কাল নাগেরা। তারপর গুনগুন করতে করতে সেখান থেকে চলে এলো নাজির শাহ। কে কি ভাবলো বলল তাতে যেন কোনো আগ্রহ নেই। তার আগ্রহ শুধু নিজেকে নিয়ে। মিল্টনও তার পিছু পিছু হাঁটে। কিছু জিজ্ঞেস করার জন্য উসখুস করছে মন। নাজির শাহ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, পেটের ভিতর কৌতূহল আর কথা আটকাইয়া না রাইখা কইয়া ফেল বল্টু, আমনে কেমনে জানলেন যে পারভেজের লগে হ্যাগো ফাহমিদার সম্পর্ক? জানি জানি, তোরটাও জানি, কৌতুক করে বলল। মিল্টন ভরকে গেল, আমতা আমতা করে বলল, কি জানেন? কমুনা কন্যা ভাইজান। নাজির শাহ হাসলেন, শীষ বাজাতে লাগলো। বটতলা থেকে বাড়িতে যাওয়ার জন্য মধ্যপাড়ায় ছোট্ট মাঠটি পেরোনোর সময় দৃষ্টিগোচর হলো খেলতে থাকা ছেলে মেয়েদের। হঠাৎ করে সেখান থেকে ভেসে হলো এক বিদ্রুপপূর্ণ ছড়া, নাজির ভুইয়া পাত দেয় কুইয়া। নাজির শাহ চলতি পথে থেমে গেল। আশ্চর্য হলো ভীষণ। হতবিহ্বল দৃষ্টিতে সেখানে তাকাতেই দেখতে পেল বাচ্চা থেকে কিশোর কিশোরী সবাই তার দিকে তাকিয়ে হাসছে।